তাকে নিয়ে বিতর্কের শেষ নেই, কিন্তু লন্ডন থেকে পাশ করা তরুণ ব্যারিস্টার খুব অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর ভীষণ আস্থাভাজন। 1971 সালে মুজিবনগর সরকারের হয়ে তিনি বিদেশি সাংবাদিকদের ডিলিংসটা করেছিলেন। তিনি আগরতলা মামলা লড়েছিলেন। তিনি 1971-এ আইয়ুব খানের সাথে গোলটেবিল বৈঠকে গিয়েছিলেন বঙ্গবন্ধুর হয়ে, বঙ্গবন্ধুর সাথে গিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে আস্থাভাজন হয়ে তিনি আবার চলে গেছিলেন অন্য রাজনৈতিক দলে। তিনি হয়েছিলেন উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, কত কি তিনি হয়েছিলেন এই এক জীবনে। সব রাজনৈতিক দলেই তার বিচরণ আছে। দর্শক বুঝতে পারছেন যে জলে আগুন জ্বলেতে আমি আজকে কার সাথে আছি। আমি সামিয়া রহমান আছি এবং আছি ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে। কেমন আছেন মওদুদ ভাই? অনেক অনেক কথা বলে ফেললাম আপনার সম্পর্কে, কিন্তু আসলে আপনিই বলবেন। এবং আপনার জীবনটা যেমন কালারফুল, যেমন রহস্যময়, তেমনি অনেক কিছু গল্প আছে। যদি আপনার বইগুলোতে আপনি অনেক কথা লিখে ফেলেছেন, তারপরেও আমি একটু জানতে চাইবো, দর্শকদেরকে শোনাতে চাইবো আপনার জীবনের গল্পগুলো। যেটা বলছিলাম যে খুব অল্প সময়ে আপনি বঙ্গবন্ধুর আস্থাভাজন হয়ে উঠেছিলেন, সেই তরুণ ব্যারিস্টার কিভাবে এত অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর হৃদয় জয় করেছিলেন? বলবো, আমরা যখন লন্ডনে লেখাপড়া করতাম, আমরা স্বাধীন পূর্ব পাকিস্তান আন্দোলন বলে একটা আন্দোলন শুরু করেছিলাম। এবং মূলত পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বৈষম্যমূলক অবস্থা ছিল এবং যে অর্থনৈতিক শোষণ তারা আমাদের করছিলেন, তারই প্রতিবাদে সেই জন্য আমরা একটা ইস্ট পাকিস্তান হাউস বলে একটা ভবনও আমরা ক্রয় করেছিলাম। আমরা দুটো পত্রিকা বের করতাম, একটা পূর্ব বাংলা আর একটা ছিল ফ্রিডম অফ ইস্ট বেঙ্গল। তো ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাকে তো যখন আমি ফিরে আসলাম দেশে, তখন সুলতানুদ্দিন কামালউদ্দিন বলে দুজন সাবেক পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদেরকে পাকিস্তান সরকার তাদের গোয়েন্দা বিভাগ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে আমরা ওদের জন্য একটা রিট পিটিশন ফাইল করেছিলাম, কারণ ওদের উপরে খুব অত্যাচার নির্যাতন হয়েছিল। এর কিছুদিন পরেই পাকিস্তান সরকার 28 জনের একটা তালিকা দিলেন, বললেন যে এরা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য এরা আন্দোলনে নিয়োজিত ছিল, সুতরাং তারা রাষ্ট্রদ্রোহী, এই মামলাটা দিলেন। সেই লিস্টে বঙ্গবন্ধুর নাম ছিল না। তারপরে জানুয়ারি মাসে, ইফ আই রিমেম্বার, জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে একটা নতুন তালিকা দেওয়া হলো আরও 7 জনের। সেখানে বঙ্গবন্ধুর নাম ছিল প্রথম, এবং তাকেও এই একই অভিযোগে অভিযুক্ত করা হলো। এইটার থেকে শুরু হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। অভিযোগ ছিল যে আগরতলায় এই ষড়যন্ত্র হয়েছিল, সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের দেখা সাক্ষাৎ হয়েছে এবং সেখান থেকে এই ষড়যন্ত্রের উৎপত্তি হয়। সেই জন্য এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রায় 11 মাস চলল। কয়েকজন, যারা আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনোদিন জড়িত ছিলাম না, আমরা 4 জন ব্যারিস্টার, আমরা বেগম মুজিবের সঙ্গে দেখা করতে গেলাম। গিয়ে বললাম যে সে 32 নম্বর রোডে ওনার বাড়িতে। উনি তো অবাক, উনি তো আমাদেরকে চেনেন না। আমরা বললাম যে আমাদেরকে কি বলে না, আমরা বিলেত থেকে একজন ব্যারিস্টার, স্যার টমাস উইলিয়ামস কিউসি, উনি খুব নাম করা একজন আইনজীবী এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, তিনি আন্তর্জাতিকভাবে এইসব মামলা করে থাকেন। উনি তো খুব অবাক হয়ে গেলেন, উনি মানে বিশ্বাস করতে পারেন নাই। ওনার সত্যি কথা বলি যে ওনার চোখে ঝরঝর করে পানি ঝরেছে, কারণ যারা আমার মানে স্বামী অর্থাৎ বঙ্গবন্ধুর ফেভার নিয়েছে, তারা তার ঘনিষ্ঠ ছিল, তারা ওই 32 নম্বর রোড দিয়ে আর যায় না, আমার বাড়ির সামনে দিয়ে যায় না, ঘুরে যায়। ওনার তখনও মনে হলো যেন আমাদেরকে বোধহয় বিশ্বাস করতে পারছেন না যে আমরা সত্যিকার অর্থে উই মেন্ট দ্যাট উইড লাইক টু বঙ্গবন্ধুকে তার আত্মরক্ষা সমর্থন করার জন্য, আইনগত লড়াইয়ের জন্য টমাস উইলিয়ামসকে আমরা শুরু হলো আপনারা লড়াই শুরু করলেন। তারপর 1971-এ তো মুজিবনগর সরকারের হয়ে আপনি বিদেশি সাংবাদিকদের ডিল করেছিলেন। তারপরে যাই হোক, আগরতলা ষড়যন্ত্র মামলা তো শেষ পর্যন্ত দুর্দান্ত, সে 1969 সালের দুর্বার আন্দোলনের মুখে সেই আগরতলা ষড়যন্ত্র মামলা বিনা শর্তে প্রত্যাহার করে নিল। এবং তারপরে ওই রাউন্ড টেবিল কনফারেন্সের গোল টেবিল বৈঠক, আইয়ুব খান বৈঠকের জন্য আহ্বান দিলেন এবং ওই বঙ্গবন্ধু বললেন যে মামলা প্রত্যাহার না হলে আমি সেই গোল টেবিল বৈঠকে যাব না। তো ওটাই শর্ত ছিল।
সেটা তারা শর্ত মেনে নিলেন। শেষ পর্যন্ত সেটা 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্ত হয়ে আসলেন। মধু ভাই, আমরা চলেন একটু বসি ওখানটাতে। আমি একটু আসতে চাই মধু ভাই, আপনার জীবন এত বর্ণাঢ্য, এতগুলো গল্প শুনতে চাই এত স্বল্প সময়, কিন্তু আমি একটু জানতে চাই সেই প্রসঙ্গটা। তো আপনি বঙ্গবন্ধুর এত আস্থাভাজন ছিলেন, আইয়ুব খানের সাথে গোলটেবিল বৈঠকে তার সাথে ছিলেন, মুজিবনগর সরকারের সময় কাজ করেছিলেন। 1974-এ কী ঘটেছিল যে আপনাকে আটক করা হলো? কী ষড়যন্ত্র সেটা? সেটা যখন আগরতলার সঙ্গে বাংলা প্রত্যাহার হবে হবে এমন ভাব, 68-69-এর কথা বলছি, তখন বঙ্গবন্ধু আমাকে বললেন যে আমি মুক্তি পেলে আমাকে কিন্তু ছেড়ে চলে যেতে পারবে না, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। আমি ওনাকে কথা দিয়েছিলাম। তখন আমরা প্রেস ক্লাবে একটা কমিটি ফর সিভিল লিবার্টিস এবং লিগ্যাল এইড করেছিলাম এবং আমি তার সম্পাদক ছিলাম। বঙ্গবন্ধু এটা খুব পছন্দ করেননি। যাই হোক, কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক কোনোদিন নষ্ট হয়নি এবং তিনি আটক কেন করা হলো? আটক করা হলো ওই জন্য যে উনি 1974 সালে 28শে ডিসেম্বরে উনি জরুরি আইন ঘোষণা করলেন এবং উদ্দেশ্য ছিল ওনাকে, এটা ওনার একটা এরার অফ জাজমেন্ট ছিল, ওনাকে ভুল বোঝানো হয়েছিল। কারা ভুল বুঝিয়েছিলেন? এটা মেইনলি আমি বলবো কমিউনিস্ট পার্টি ছিল, ন্যাপ ছিল, তারা তো ঐক্য জোট করেছিলেন তখন একটা। আমার মনে হয় যে তাদের ইনফ্লুয়েন্সেই তাকে বোঝানো হয়েছিল যে গণতন্ত্র ইজ এ লাক্সারি। যেদিন জরুরি অবস্থা ঘোষণা করা হলো 28 তারিখ, 29 তারিখ সকালেই ভোরবেলায় একেবারে, অ্যাকচুয়ালি সেই রাত্রি থেকে আমার বাড়িতে, আমি এখানেই থাকতাম গুলশানের একটা বাড়িতে, সেখানে আমাকে জব্বার বলে একজন এসপি ছিলেন, তিনি ভোরবেলায় আমাকে কী বলে না দরজা খুলিয়ে তিনি আমাকে বন্দি করলেন এবং আমাকে নিয়ে গেলেন আমার চেম্বারে, মতিঝিলে চেম্বারে নিয়ে গিয়ে যে এই যে অরুণা সেনের কেস, চঞ্চল সেনের কেস, তারপরে এই যে ওয়াহিদুর রহমানের কেস, তারপরে টিপু বিশ্বাস, এইসব মামলাগুলো কেন আমি করছিলাম, কারা আমার কাছে এসেছিল, কারা এটার পেছনে ছিল, এটা তারা জানতে চাইল। তো আমার ওই চেম্বারে নিয়ে গেল ইয়েতে মতিঝিলে। তো সেখানে কিছুক্ষণ তারা কাগজপত্র দেখলো, দেখার পর তারপর তো আমাকে কী বলে না ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হলো। তো সেটাও আরেক নাটকীয় বিষয়। 25শে জানুয়ারি 1975 সালে 4র্থ সংশোধনী বিলের মাধ্যমে দেশে একদলীয় শাসন চলে আসে এবং তিনি দেশের রাষ্ট্রপতি হলেন এবং সমস্ত ক্ষমতার অধিকারী হলেন এবং সংসদ যেটা থাকলো সেটাতে কোনো আইন পাশ হলে উনি ভেটো দিতে পারবেন। আমি এবং আমরা কয়েকজন আমরা এটা পছন্দ করি নাই। ওনার কাছে গিয়ে অনেকবার বলেছি যেটা সঠিক হচ্ছে না, যদিও অনেকে বলে একটা ষড়যন্ত্র বা কেউ বলে যে আমি বোধহয় কোনো তথ্য পাচার করছিলাম, এই ধরনের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে কেউ আনে নেই, ওই সরকারও আনে নেই। আমাকে সম্পূর্ণভাবে বিনা বিচারে আটক রাখা হয়েছিল কোনো অভিযোগ ছাড়া। তারপরে মার্চ মাসে ওনার জন্মদিন ছিল, জন্মদিনে আমার শ্বশুর কবি জসীমউদ্দিন ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন, ওনাকে খুব সম্মান করে। তখন শ্বশুর গেছে ওনাকে দেখে বলেছে আপনি কেন এসেছেন আমি জানি, আমি তাকে ছেড়ে দেবো। তার 2 দিন পরেই আমি মুক্তি লাভ করি। তো বঙ্গবন্ধুর এই যে দিকগুলো ছিল, মানবিক দিকগুলো, মানবতা বোধ যে ছিল, এটা অতুলনীয়। বঙ্গবন্ধুর মানবতার প্রতি আপনার অগাধ আস্থা এখনও আছে। আপনার বইগুলোতে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেননি, কিন্তু আপনার কাছে যদি জানতেই চাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে আমরা বলি যে কিছু সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল সদস্য, আমরা বলি কিছু বিদেশি ইন্ধন, কিন্তু এখানকার কারা জড়িত ছিল বলে আপনার কি বিশ্বাস? কিন্তু এখানে কারা সুনির্দিষ্টভাবে জড়িত ছিল সেটা তো বলা মুশকিল, সেটা তো কী করে বলবো। আপনি আপনার বইগুলোতে প্রত্যেকটা ঘটনার একটা না একটা ব্যাখ্যা দিয়েছেন, এই ক্ষেত্রে কি আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, তৃতীয় বিশ্বে যে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ যারা না, এরকম অনেকে কী বলে এদেরকে বাঁচতে দেওয়া হয়নি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বলে থাকেন যে কোনো না কোনোভাবে এর সাথে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানেরও ইন্ধন ছিল, সেক্ষেত্রে কি বলবেন? এগুলো বলাটা, এগুলো রাজনৈতিক কারণে বলে, আসলে এটা সঠিক না। আপনি বঙ্গবন্ধুর এত আস্থাভাজন ছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি একেবারে বিএনপিতে যোগদান করলেন। কি যে বঙ্গবন্ধুর যে সঙ্গে
দূরত্ব সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হলো, মানে সত্যিকার অর্থে বলি, তখনকার যারা উদীয়মান আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ছিলেন, নাম বলতে চাই না, তারা একটু ঈর্ষান্বিত হয়ে গেলেন এবং তারা দেখলেন যে এই ভদ্রলোককে, এই মানুষটাকে, এ তো কোনোদিন আওয়ামী লীগ করে না, এই কেন বঙ্গবন্ধুর এত, কারণ আমার সঙ্গে বঙ্গবন্ধুর এমন সম্পর্ক যে আমি গাড়ি চালাতাম, আমার নিজের গাড়ি, এবং আমার গাড়ির পাশে বঙ্গবন্ধু বসতেন। এই ওই ওই পুরো বছর, পুরো 1.5 বছর যেখানে যেখানে যেতেন আমি যেতাম ওনাকে নিয়ে, এবং আমি ওনাকে ক্যারি, এগুলো অনেকে সহ্য হয় না। সেই জন্য আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে নিজের থেকেই নিজেকে উইথড্র করেছি, এবং আই কেম রিটার্ন টু মাই লিগ্যাল প্র্যাকটিস। স্বাধীনতার পরে আমি আস্তে আস্তে নিজের পেশায় আমি ফিরে গেছি। তারপরে আপনার পেশায় ফিরে গেছেন, কিন্তু বঙ্গবন্ধু মৃত্যুর পরে যখন বিএনপিতে যোগদান করলেন। বিএনপি তো মানে অনেক পরে হলো। বঙ্গবন্ধু 75 সালে যে 15ই আগস্টে ওনাকে, আমি তো বলবো এটা হলো একটা জাতীয় ট্র্যাজেডি। এই হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না। কিন্তু এরপরে একটা বিরাট শূন্যতা দেখা গেল রাজনীতিতে, কারণ যেই সংবিধানটা রেখে গেছিলো এটা ছিল একটা একদলীয় একটা সংবিধান। শহীদ জিয়াউর রহমান আমাকে খবর দিলেন, আমি গেলাম তার সঙ্গে দেখা করতে। উনি আমাকে বললেন যে আমি তো দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, সংবিধান সংশোধন করতে চাই, জনগণের সঙ্গে থাকতে চাই। তখন আমি বলেছিলাম যে আপনি যদি সেটা জাতির কাছে অঙ্গীকার করেন এবং সেটা যদি আপনি ঘোষণা দেন, তাহলে আমি আপনাকে সাহায্য করি। ওই কথার বলাতেই ডিসেম্বর মাসে 1977 সালের ডিসেম্বর মাসে আমি ছিলাম নিউ ইয়র্কে। আমাকে খবর দেওয়া হলো যে তাড়াতাড়ি করে আসতে। উনি 16ই ডিসেম্বরের আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সেখানে উনি ওনার রাজনৈতিক রূপরেখা দিয়েছিলেন। আওয়ামী লীগের অবস্থা হলো তখন অত্যন্ত করুণ অবস্থা ছিল। তখন সবচেয়ে বড়, যেটা আমি মনে করেছি যে সবচেয়ে বড় প্রয়োজন ছিল দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সংবিধানকে ফিরিয়ে আনা। আমি জানি অনেকে আমার সমালোচনা করেন এই জন্য, এবং এটাতে আমি কোনো লজ্জাবোধ করি না, বরং আপনি কি মনে করেন জিয়াউর রহমান তার শাসনামলে আসলে জনগণের আস্থা অর্জন করতে পেরেছিলেন, গণতন্ত্রকে ফিরিয়ে এসেছিলেন? হ্যাঁ, উনি তো সংবিধান সংশোধন করলেন। আই হেল্পড হিম, যে উনি আমাকে আমার পরামর্শ নিয়েছেন যে ওই যে একদলীয় শাসন ব্যবস্থাটা এটা তো তুলে দেওয়া। আপনি বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের হয়ে কাজ করেছেন, আপনি গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছেন, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা যখন জামাতকে পুনর্বাসন করলো, 71-এর অস্তিত্ব বিরোধী শক্তিকে, সেই ক্ষেত্রে আপনি তো সেই সময় তো আপনি প্রধানমন্ত্রীও ছিলেন। না, উপপ্রধানমন্ত্রী। আমি উপপ্রধানমন্ত্রী করেছিলাম। হ্যাঁ, আপনি উপপ্রধানমন্ত্রীও ছিলেন, তার মানে ক্ষমতা কি আপনার কাছেও ছিল। এই সম্পৃক্ততাটাকে আসলে কিভাবে দেখেছেন? কারণ আপনার বইতে আপনি লিখেছেন যে পরের বার বিএনপি যখন 11-11 সময় বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার পেছনে এই জামাতের সাথে সম্পৃক্ততার ব্যাপারটিও রয়েছে। সেই সময় তো জামাতকে আসলে সম্পৃক্ত করা শুরু হলো জিয়াউর রহমানের আমল থেকে। আমি বলি যে জিয়াউর রহমানের ধারণাটা ছিল, এটা ওনার ধারণা ছিল যে আগে তো এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল 72 সালের সংবিধান। উনি ওটা রিমুভ করে দিলেন। একটা পূর্ণ গণতন্ত্র ফিরে আসবে, সকলের অধিকার থাকবে, দেশের মানুষ ডিসাইড করবে যে কাকে তারা চায়, কাকে চায়। আপনাকে যদি এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, সেই সময় জিয়াউর রহমানের সিদ্ধান্ত ভুল ছিল না সঠিক ছিল? তখনকার প্রেক্ষাপটে শহীদ জিয়ার অন্য কোনো বিকল্প ছিল না। কারণ জামাতকে পুনর্বাসন করা ছাড়া। না, জামাতকে তো পুনর্বাসন করেন না, উনি তো জামাতকে পুনর্বাসন করেন না, উনি অ্যালাউ করেছেন যেমন মুসলিম লীগ ছিল, যেটা সংবিধান সংশোধন করে, যেমন মুসলিম লীগ তো একটা পার্টি ছিল। তারপরে মনে হয় না যে এখন যে এত জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, এর পেছনে একটা বড় গোড়ার বীজটা তখনই বুনে দেওয়া হয়েছিল? সেটা কি তখন জানা ছিল কারো? কেউ জানা ছিল না। তখন দেশের মানুষ তখনও প্রতিবাদও করেনি। তার মানে আপনি বলতে চাইছেন যে তখন তো জানা ছিল না, তার মানে এখন যদি দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করি যে সিদ্ধান্তটি ভুল ছিল না সঠিক ছিল, সেটা তো আমি বলবো যে সেই প্রেক্ষাপটে আপনি মনে করছেন সেই সিদ্ধান্তটি ঠিক ছিল, সঠিক ছিল। আমাকে তো বিরতি নিতে হবে, কিন্তু বিরতির পর ফিরে এসে আমি আপনার
আবার আরেকটি সরকারে চলে যাওয়া সেই প্রসঙ্গতেও আসবো, কারণ আপনি বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ, এক একটা রাজনৈতিক দলের তো বিভিন্ন আদর্শ থাকে। আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলে যান সেই আদর্শটাকে ক্যারি করেন, নাকি রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ বদলে ফেলে? না না না, এটা নতুন কিছু নয়। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আমাদের কি কজ ছিল যে আমরা দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাখবো এবং দেশের উন্নয়ন করবো। ব্যারিস্টার মওদুদ আহমেদ, আপনি বলছেন যে আপনি কম্প্রোমাইজ করেননি, নিজের আদর্শ বিচ্যুত হননি যখন যে রাজনৈতিক দলে যান না কেন। আমি একটা বিরতি নিয়ে ফিরছি, কিন্তু বিরতির পর আপনাকে আমি অবশ্যই প্রশ্নটা করতে চাই যে যদি কম্প্রোমাইজ নাই করে থাকেন তাহলে এই যে এখন বলছেন যে সেই প্রেক্ষাপটে জামাতকে ঢোকানোটা ঠিক ছিল, এটাও তো এক ধরনের কম্প্রোমাইজই ছিল। ঢোকানো হয়নি, তাদেরকে অ্যালাউ করা হয়েছিল। সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ওর মধ্যে তো জামাত ঢুকে পড়েছে। জামাতও ঢুকে পড়েছে। জামাত ওয়াজ ওয়ান অফ দ্য পার্টি। কিন্তু মুক্তিযুদ্ধের অস্তিত্ব বিরোধী শক্তি। আমি একটা বিরতি নিয়ে আসি ব্যারিস্টার মওদুদ আহমেদ, একটা বিরতি নিয়ে আমি ফিরছি এই যে জলে আগুন জ্বলেতে ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে। দর্শক, আছি যে জলে আগুন জ্বলেতে, আমি সামিয়া রহমান এবং আছি ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে। তার জীবনের গল্প শুনছিলাম, অনেক বর্ণাঢ্যময় জীবন তার। যদিও ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছিলেন যে এটা তো আসলে বায়োপিক হওয়ার কথা, আমি কেন পলিটিক্যাল বিষয়গুলো এত টানছি, কিন্তু আপনি নিজে রাজনীতির সাথে এত জড়িত ছিলেন, আমি কি করে এই বিষয়গুলোকে আড়াল করি? আমি আপত্তি করছি না, আমি যদি এরশাদ সরকারের সময় যাই, যে আপনি বলছিলেন যে কম্প্রোমাইজের ব্যাপারটা, আমি তো মানে আসলে জানতে চাইছি যে স্বাধীন হওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে দেশের মানুষের জন্য যদি কিছু কাজ করা দরকার, এবং সেটা আপনি যদি আমার নির্বাচনী এলাকায় যান, আমার নির্বাচনী এলাকায় সকলে এক বাক্যে বলেছে যে আপনি সরকারে গেলে আমাদের উপকার হবে। আপনি একাধারে একেবারে নির্দ্বিধায় তারা একটা জিনিস বোঝে। ব্যাপারটা কি এরকম যে আপনি আসলে এলাকার মানুষের উন্নয়নের জন্য রাজনৈতিক দল যারাই থাকুক না কেন আপনি চেষ্টা করেছেন সরকারে আসতে? আমি জাতীয়ভাবে যেমন কন্ট্রিবিউট করেছি, আমার ব্যর্থতা আছে অবশ্যই, কিন্তু সফলতাও আছে। আমি কি কি কাজ করেছি এই দেশের জন্য। এই যে আজকে দেখেন নন স্টপ ট্রেন চলছে, এটা কে চালু করেছে? এটা আমি করেছিলাম। তখন কেউ বিশ্বাস করে নাই যে বাংলাদেশ এটা সম্ভবপর হবে। আমাকে ইঞ্জিনিয়াররা বুঝিয়েছে যে স্যার এটা ইম্পসিবল। সেই ইঞ্জিনিয়াররাই এক মাসের মধ্যে বলেছে যে ইট ইজ পসিবল। আপনি বলছেন যে আপনার কাছে মূল ব্যাপারটা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন এবং গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আপনি জিয়াউর রহমানের সাথে রাজনীতিতে গিয়েছিলেন এবং আপনি খ্যাতিমান পার্লামেন্টেরিয়ান ছিলেন, আপনি খ্যাতিমান আইনমন্ত্রী ছিলেন, আপনি আপনার সময় আপনি বেশ খ্যাতি অর্জন করেছেন সব সময়। কিন্তু যে গণতন্ত্রের জন্য আপনি জিয়াউর রহমানের সাথে যুক্ত হয়েছিলেন, এরশাদের সময় তো সেই গণতন্ত্রটাই তো চলে গেছে। তো আমাকে প্রথমে তো কারাগারে পাঠালো, আমাকে শাস্তি দিল, তখন রিভিউ করা হলো একটা খামাখা আমার বিরুদ্ধে, কেন আমি দুটো গাড়ি কি বলে না একসঙ্গে ব্যবহার করেছি মন্ত্রী হিসেবে। পরে যখন উনি আমাকে বললেন যে আপনি শহীদ জিয়াকে যদি হেল্প করে থাকেন তো আমাকে হেল্প করেন। তখন কি ব্যাপারটা এরকম ছিল যে মওদুদ ভাই, যে ওই যন্ত্রণা ওই হেনস্থা থেকে বাঁচার জন্য আপনি অনেকটা আসলে তার রাজনীতিতে যোগদান করেছিলেন, নাকি তার রাজনৈতিক আদর্শটাকে আপনি পছন্দ করছিলেন? শোনেন, আদর্শ আমার আদর্শ ছিল, এখনও আছে। আমি এখনও যে মানে বিএনপিতে আছি, এই জন্য আমি মনে করি যে একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে থাকলে আমি কন্ট্রিবিউট করতে পারবো দেশের জন্য। কিন্তু মূল বিষয়টা হলো দেশের মানুষ। কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদ, আপনি বলছিলেন যে আপনি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে থাকতে চেয়েছেন দেশের মানুষের উন্নয়ন ঘটানোর জন্য, কিন্তু রাজনীতিবিদদের কাছে আমরা কি চাইবো? তাদের একটা আদর্শ থাকবে, দেশের প্রতি ভালোবাসা থাকবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে পরিবর্তন, অবস্থান পরিবর্তন, যদিও সরকারের ক্ষমতায় থাকা, একবারই পরিবর্তন করেছি, কিন্তু বিএনপি থেকে এরশাদ সরকার আবার বিএনপিতে আসা, আবার বিএনপিতে ফিরে এসেছি। সেটা মূলত একটা কারণে, আমি যখন বিএনপিতে ফিরে আসি, বিএনপি তো ক্ষমতায় ছিল না। শুধু এই কথাটা বলতে পারবেন না যে আমি এরশাদ সাহেবকে ছেড়ে বিএনপিতে এসেছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য। আমি তো আমার এই জীবনে, রাজনৈতিক জীবনে আপনার 4 ভাগের 3 ভাগ সময় তো বিরোধী দলে কাটিয়েছি, অথচ পাবলিক মনে করে আমার প্রচার হলো যে আমি বহু বছর বোধহয় মানে সারা জীবনই বোধহয় মন্ত্রী ছিলাম। এরকম আরেকটা ইমপ্রেশন আছে মওদুদ ভাই আপনাকে নিয়ে, যে আপনি এত খ্যাতিমান আইনবিদ, খ্যাতিমান পার্লামেন্টেরিয়ান, কিন্তু
আপনি যখন মুখে কথা বলেন সেই কথাটা অনেকটা সত্য হলে বলে আমরা মানতে পারি না, কিন্তু যখন আপনার লেখায় থাকে সেকে একেবারে অবিকৃত সত্য তুলে ধরে। লেখার সময় হয় কি যে যখন আপনি লিখতে যান কিছু সত্য কথা তখন বেরিয়ে আসে, এটা কোনো উপায় নেই। তাহলে আমাদের আজকে লিখে লিখে ইন্টারভিউ নেওয়া উচিত ছিল। আমার প্রত্যেকটা বইতে আমি চেষ্টা করেছি যে অবজেক্টিভলি। এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেননি, আমরা যেটা অনেকের বইতে দেখেছি। কিন্তু আপনি হাওয়া ভবনের সমালোচনা করেছেন, আপনি তারেক রহমানের সমালোচনা করেছেন, আপনি বলেছেন যে সেই সময় খালেদা জিয়ার কাছে 2 সন্তানই ছিল মুখ্য, তাদের দেশে বাইরে পাঠানো, তাদের জীবন বাঁচানোটাই ছিল মুখ্য। সেটা মা হিসেবে পুরো বইটা যদি পড়েন, আর এখানে একটা পাতায় কতগুলো কথা লেখা আছে যে কেন আমরা নির্বাচনে হেরে গেলাম। হেরে যাওয়ার কারণগুলো হিসেবে কিছু যেটা সকলের জানা, এটা তো নতুন কিছু বলি নাই আমি, যেটা সকলের জানা সেটাই আমি ওখানে বলেছি যে এইসব কারণে। হয়তো আপনি দলে ছিলেন বলে দলের অন্য নেতারা মানতে রাজি হননি, এবং রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন যে কাক 7 সমুদ্র 13 নদী পার হলেও কাক থাকে, ডিগবাজ দল ছুট নেতাদের কথায় বিএনপির কিছু যায় আসে না। কারেক্ট, বিএনপির কিছু আসে না একজন ব্যক্তির জন্য। আমি আবার বলতে চাই, আমি যখন বিএনপিতে ফিরে আসলাম তখন বিএনপি বিরোধী দলে ছিল, এই জিনিসটা মনে রাখতে হবে। যদি আজকে বলতেন আপনি যে বিরোধী সরকার ছিল, আওয়ামী লীগের আমলে আপনি তখন এসেছিলেন, বিএনপি জয়েন করেছিলেন, এবং আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর থেকে কী সুবিধা নিতে না পারতাম, সব সুবিধা নিতে পারতাম, কিন্তু নেই। তখন তরুণ ছিলাম, তখন অভিমান ছিল অনেক বেশি, অভিমান ছিল, এবং তখন মনের মধ্যে সাংঘাতিক রকমের একটা ছিল। কিন্তু আপনি একটি দলে থেকেও সেই দলের সমালোচনা এটা করতে পারে না কেউ, আপনি করতে পেরেছেন। সেখানে আপনি হাওয়া ভবনের দুর্নীতির কথা লিখেছেন। এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মনে মনে কি ভেবেছেন জানি না, কিন্তু তিনি আমাকে কিছু বলেন। আপনাকে কিছু বলেনি, কিন্তু আমরা গণমাধ্যমে যেটা পড়লাম যে সিনিয়র নেতাদের সাথে বৈঠক হয়েছে, দল থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। ওগুলো সব স্পেকুলেটিভ নিউজ। আর আমরা রিজভির ব্যাপারে আমি কি বলেছি, আমি উত্তরে কি বলেছি, আমি বলেছি ও তো আমার ছোট ভাইয়ের মতো, ও আমার বইটা বোধহয় পুরোপুরি পড়ে নাই, পড়লে ও নিশ্চয়ই এই ধরনের কথা বলতো না। 1/11 কি মইনু আহমেদের উচ্চাভিলাষ ছিল? অবশ্যই। মইনু আহমেদের উপরে আমার তো বই আছে, এই যে ইমার্জেন্সি অ্যান্ড দি আফটারমাথ, খুব কম মানুষ লিখেছে এই পিরিয়ডের উপরে। মইনু আহমেদ এবং ফখরুদ্দিন ওই শাসন আমলে বাংলাদেশের যে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু 1/11 আসার সুযোগই পেত না যদি আমাদের রাজনৈতিক দলগুলো এত অনমনীয় বা এত দুর্নীতির মধ্যে ঢুকে না যেত। তাদের তো মূল দায়িত্ব ছিল একটা 90 দিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেওয়া। সে যদি শুধু নির্বাচন দিয়ে দিত 3 মাসের মধ্যে, কারণ 2 সপ্তাহের মধ্যে দেশের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছিল। কেন ইমার্জেন্সিটা দেওয়া হলো? ইমার্জেন্সি দেওয়া হয়েছিল কারণ তখন বিরোধী দল আওয়ামী লীগ, তখন একটা বিরাট দেশে উত্তেজনা, একটা যে দাবি যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সকল দল যাতে অংশগ্রহণ করতে পারে। এবং আওয়ামী লীগ তো নমিনেশন পেপার ফাইল করেছিল, 300টি আসনেই করেছিল। 26শে ডিসেম্বর তারিখও বলে দিতে পারি আপনাকে। 3 জানুয়ারিতে হঠাৎ করে আওয়ামী লীগ সমস্ত মনোনয়ন প্রত্যাহার করে নিল, এবং তারপরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, তখন এই মইনু আহমেদকে অনেকে অনুপ্রাণিত করেছে। আমরা বইতে লিখেছি, এটা এখানে নাই বা বললাম, যারা অনুপ্রাণিত করেছেন যে এই এককভাবে নির্বাচন করতে দেওয়াটা উচিত হবে না, বিএনপি এককভাবে তখন নির্বাচন করলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না, এইসব কথা বলে তারা যখন কী বলে না, মইনু আহমেদকে উৎসাহিত করেছে। ইমার্জেন্সি তারা জেনারেলরা এসে ইয়াজউদ্দিন সাহেবকে বললেন যে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। ওনার অন্য কোনো উপায় ছিল না, বিকজ হি ওয়াজ সারাউন্ডেড বাই দি আর্মি জেনারেলস। তখন এই যে তারা করলেন, করে প্রথমে তারা করলেন কি, আমাকে তো চোখ বেঁধে 4 দিন আমাকে রিমান্ডে রেখেছিল। মূল কথা যেটা তারা বলতে চাইল যে পলিটিশিয়ানস এরাই হলো যত নষ্টের মূল, এরা দেশের জন্য কিছুই করে নাই। আমি চোখ বন্ধ অবস্থায় বলেছি রাজনীতির কারণেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, এবং এই রাষ্ট্র মানে হলো রাজনীতি। সেই আমলে তারা প্রথমে গেল -2 ছিল, আমাকে তারা বলেছে, আমার চোখ বন্ধ অবস্থায় তারা, আমি বললাম যে তোমাদের পরিকল্পনা কি? একটা সিনিয়র টিম এসেছিল, আমাকে সারাদিন আমাকে গ্রিল করেছে জুনিয়র অফিসাররা, একেবারে আমার পিতা মাতা আমার 14 পুরুষের সমালোচনা করেছে, ক্রিটিসাইজ করেছে,
পলিটিশিয়ানদের ক্রিটিসাইজ করেছে, পলিটিশিয়ানস হ্যাভ ডান নাথিং ফর দ্য কান্ট্রি, এইসব কথা বলেছে। তারা প্রথমে বলল কি যে আমরা মাইনাস টু পাকিস্তানের কায়দায়, পাকিস্তানের যেরকম বেনজির ভুট্টো এবং কি বলে যে বর্তমান প্রধানমন্ত্রী শাহনওয়াজকে যে বাইরে পাঠিয়ে দিল, এখানে শেখ হাসিনাকে বাইরে পাঠিয়ে দিল, বেগম জিয়াকেও বাইরে পাঠানোর জন্য তারা তৎপর হয়ে উঠল। বেগম জিয়া রাজি হলেন না। এর মধ্যে আবার পট পরিবর্তন হয়ে গেল। তখন তারা দেখলেন যে না, মাইনাস টু থিওরি কাজে লাগবে না, কারণ এরা তো যেখানেই থাকুক। আমি তাদের বললাম এই দুজন নেত্রী অসম্ভব জনপ্রিয়, এই দুটো দলকে বা এই দুজন নেত্রীকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের রাজনীতি অন্তত বর্তমান প্রেক্ষাপটে বা তখনকার প্রেক্ষাপটে করা সম্ভব। মিস্টার মওদুদ আহমেদ, আমি একটু ওই প্রসঙ্গে আসতে যাচ্ছি, যেখানে আপনার বলতে আপনি হাওয়া ভবনের দুর্নীতির কথা বলেছেন। আপনি বলেছেন যে আপনি এই দলগুলোর সাথে থাকার চেষ্টা করেছেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন যাতে করে জনগণের উন্নয়ন হয়। আপনি তখন ক্ষমতায় ছিলেন, হাওয়া ভবনের দুর্নীতি এত যখন হচ্ছিল না। শোনেন, হাওয়া ভবনের দুর্নীতি যতটুকু মানে পাবলিসিটি হয়েছে সেই তুলনায় তো কিছু হয়নি। আপনি চিন্তা করে দেখেন তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো কী, এই যে এত বড় বড় কথা বলেছে। মঈনুদ্দিন আহমেদ বলেছিল 14,000 কোটি টাকা নাকি আমরা এই বিএনপির মন্ত্রীরা পাচার করে নিয়ে গেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যতটা হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে সমালোচনা হয় ততটা দুর্নীতি হয়নি? আপনার বইতেই তো আপনি লিখেছেন। আমি নিশ্চয়ই আমার বইতে আমি লিখেছি, আমার বইতে এটাও লিখেছি যে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগগুলো কি, ম্যাক্সিমাম হলো 4 কোটি টাকার ওই ট্যাক্স ফাঁকি দিয়েছে। দ্যাট ইজ দি অনলি অ্যালিগেশন। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে 2-3টে, কোনোটাই 5 কোটি টাকার উপরে। আপনার বইতে আপনি তখন যে প্রোপাগান্ডা হয়েছে, হি ওয়াজ এ ভিকটিম অফ অ্যাডভার্স প্রোপাগান্ডা। আপনার বইতে আপনি আরেকটা বিষয় উল্লেখ করেছিলেন, সেটি হচ্ছে বেগম জিয়ার জন্মদিন প্রসঙ্গে। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এবং এটা জাতীয় শোক দিবস। এই দিনে জন্মদিন পালন করাটা এটা একটা রুচির ব্যাপার আপনি বলেছিলেন। কথাগুলো যে আপনি তো একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে আমাকে প্রশ্ন করলেন, এটা আমার মনের কথা বলেছি। আমি তো এই আমি যদি হতাম, আমি বলেছি আমি যদি, এবং বেগম জিয়া একজন উদার মনের মানুষ, এবং তিনি যদি আজকে ওই দিনটায় না করে ওনার জন্মদিন করতেন, আমি লিখেছি সেখানে যে ওনার সম্মান মর্যাদা অনেক বেড়ে যেত। কিন্তু বেগম জিয়াকে পরামর্শ দেওয়ার মানুষজন তো আপনারাই ছিলেন চারপাশে, তারাই যদি তাকে এই পরামর্শটা দিতেন। পরামর্শ তো কথা হলো যে এখানে এই বিষয়ে আমার মনে আলোচনা না করে অসুবিধা নেই। কিন্তু আমি একটু আপনার কাছে যদি একটু জানতে চাই যে সবগুলো আপনি যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সবগুলো রাজনৈতিক দলের উত্থান পতন আপনার চোখের সামনেই ঘটেছে, এই রাজনৈতিক দলগুলোকে যদি খুব সংক্ষেপে একটু মূল্যায়ন করতে বলি। আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতন্ত্র যদি দেশে থাকে, রাজনৈতিক দল ছাড়া তো গণতন্ত্র চর্চা হবে না, গণতন্ত্র টিকতেও পারবে না। যেমন আওয়ামী লীগ এখন বলছে যে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন হলো বেশি গুরুত্বপূর্ণ। এটাতে আমরা সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। এই যে আপনি এই 10 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তারা কি রেখে গেল? সাপোজ কথার কথা বলছি, এই 10 বছর পরে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসলো, হেরে গেল, নির্বাচন হেরে গেল, তখন এই পিরিয়ডটাকে ঐতিহাসিকরা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বা রাষ্ট্রবিজ্ঞানীরা কীভাবে মূল্যায়ন করবে? আমরা দেখব যে তখন এই সময়ে দেশে কোনো গণতন্ত্র ছিল না, এই সময়ে সংসদ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি, আইনের শাসন বলতে যেটা মৌলিকভাবে বোঝায় সেটা ছিল না। তারা এখন ক্ষমতা আছেন বলে তারা বলছেন এগুলো সবই আছে। সুতরাং আওয়ামী লীগের উচিত হবে বর্তমান সরকারের আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয়, এবং এটা সরকারের উপরে নির্ভর করবে, নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, গণতন্ত্র যেমন খুবই গুরুত্বপূর্ণ, উন্নয়ন যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি দেশের অস্তিত্ব রক্ষা করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলছেন এই সরকারের সময় আওয়ামী লীগের, যদি আমরা পরবর্তীতে কালের বিচারে হিসাব করতে চাই, এই সরকারের সময় আওয়ামী লীগের থেকে প্রাপ্তি কী জনগণের, তেমনি আমরা জনগণ এটাও বিচার করবে বা রাষ্ট্রবিজ্ঞানীরা নিশ্চয়ই এটাও বিচার করবে যে জিয়াউর রহমানের শাসন আমলে জামাতের একটা পুনর্বাসন ঘটেছে, জিয়াউর রহমানের যত উন্নয়ন ঘটুক না কেন, আবার যখন আমরা এটাও তো মানুষ আসবে, আপনার বইতে আছে জঙ্গিবাদের ব্যাপারটা, আমি তো মানা করছি শায়েখ আব্দুর রহমান বা বাংলা ভাইয়ের উত্থানটা কোন সময় ঘটেছে? আব্দুর রহমান এবং বাংলা ভাই এরা তো
96 সালে যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখনই তারা তাদের কাদের কর্মকাণ্ড মদদে? শুরু করেছিল। কাদের মদদে? আমাদের ব্যাপারটা সময় আমরা দুজনকেই গ্রেপ্তার করেছিলাম, এবং আমাদের সময় আপনি বোধহয় খেয়াল করবেন, আমাদের সময় তাদের বিচার হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড আদেশ কিন্তু আপনার দেওয়া বইতে হয়েছিল। আপনি লিখেছিলেন যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার ব্যাপারগুলো ছিল সেটা হ্যাঁ, না হাওয়া ভাবানের না, আমি বলেছি যে ওইখানে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নামে বা বিভিন্ন সংগঠনের নামে সাংঘাতিক রকমের আক্রমণ চলছিল, সাধারণ মানুষের উপর আক্রমণ চলছিল, তারা লুটতরাজ করছিল। আমাদের দু একজন নেতৃবৃন্দ, যেটা তারা সঠিক মনে করেছেন তখন, তাদেরকে ব্যবহার করেছে ওদেরকে দমন করার জন্য। মিস্টার মওদুদ আহমেদ, আমি শুধু আপনার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে যাচ্ছি, আপনার ব্যক্তিগত জীবনে আসতে পারছি না, কারণ আমি জানি যে আপনার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জীবনের মতোই অনেক বর্ণাঢ্যবার। আজকে আসলে আমার লিখে ইন্টারভিউ নিতে পারলে আমি হয়তো আরও অনেক সত্য তথ্য পেয়ে যেতাম, কিন্তু আমি একটু বিরতি নিয়ে আপনার ব্যক্তিগত জীবনে আসবো, কারণ কবি জসিমউদ্দিনের কন্যাকে আপনি বিয়ে করেছেন, বিয়ের আগেরও একটা জীবন ছিল। আমি জানি না কতটুকু আপনি দর্শকদের সামনে বলবেন, বা আপনার একটা জীবনে বড় একটা শোকও আছে, সন্তান হারানোর শোক। আমি সেই প্রসঙ্গটাতে আসতে চাই। একটা বিরতি নিয়ে আমি ফিরছি যে জলে আগুন জ্বালাতে। একটা মানুষের জীবন কত বর্ণাঢ্যময়, কত শত অজস্র গল্প, কিন্তু ব্যারিস্টার মওদুদ আহমেদকে নিয়ে এতক্ষণ গল্প করছিলাম যে জলে আগুন জ্বলাতে, শুধু তার রাজনীতির গল্পই করছিলাম। আমি সামিয়া রহমান আছি যে জলে আগুন জ্বলাতে, এবং আমার সাথে আছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। মওদুদ ভাই, আমি শুধু রাজনীতির গল্পই করে গেছি, যদিও রাজনীতির গল্প আসলে আমার শেষ হয়নি। আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু সেদিন ওটা আরেকদিন করবো আমরা। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনেও চলে আসতে চাই। আপনার স্ত্রী কবি জসিমউদ্দিনের কন্যা, তিনি নিউ ইয়র্কে থাকতেন, আপনি থাকতেন বাংলাদেশে, এবং আমি জানি একটা দাড়ি না কাটার ব্যাপার আছে, সারা জীবন বিয়ে না করার একটা পরিকল্পনা আছে। আমি সেই গল্পগুলো দর্শককে শোনাতে চাই। মুক্তিযুদ্ধের সময় আমরা কিছু অবিবাহিত তরুণ প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন দেশ মুক্ত না হবে ততদিন আমরা দাড়িও কাটবো না, বিয়েও করবো না। বাহ, চমৎকার। 72 সালের মাঝামাঝিতে আমি ওই শেক করে ফেললাম, মানে এলিজিবল ব্যাচেলর হওয়ার জন্য। ব্যাচেলার এবং তখন এই আমার স্ত্রী, বর্তমান আমার হাসনা, যার সঙ্গে আমার হাসনা মওদুদ এখন আমরা বলি আর কি, প্রায়, ওর সঙ্গে দেখা হলো আমার এক বন্ধুর বাড়িতে। জানলাম যে সে ইউনাইটেড নেশনসে ইউএনডিপিতে কাজ করে নিউ ইয়র্কে, এখানে বেড়াতে এসছে। তো যাই হোক, তো আমাদের একজন আরেকজনের পছন্দ হয়ে গেল। তো পছন্দটা কোথায় হয়েছিল? কোথাও কোনো একটা ডান্স ফ্লোরে দুজন ওই মিলে নাচছিলেন? পার্টিতে আমার এক বন্ধু ক্যাপ্টেন কামরুল হুদা এছাড়া মারা গেছে, ফ্লাইং করতে গিয়ে মারা গেছে। ওই বাড়িতেই পরিচয় থেকে আরও সাক্ষাতের পর আরও বেশি সাক্ষাৎ, তারপরে কদিন গিয়েছিলেন চাইনিজ খেতে? হ্যাঁ, চাইনিজ খেতে গেলাম একদিন। এটা কি অনেকটা প্রথম দর্শনে প্রেম ছিল? উনি খুবই সুন্দরী ছিলেন, লম্বা ছিলেন, খুবই প্রথম দর্শনে প্রেমের মতো? মানে শি ওয়াজ এ ভেরি গুড পার্সোনালিটি। আমি তো সৌন্দর্য দেখে বিয়ে করিনি, মানুষ দেখে বিয়ে করেছেন। মানুষ দেখে, গুণ দেখে বিয়ে করেছি। বিয়ের আগে ছোটোখাটো কয়েকটি গল্প আছে, সেগুলো আর নাই বললাম দর্শককে, সেটি নাই বললাম। কিন্তু মওদুদ ভাই, আমি জানি আপনার জীবনে একটা ভয়াবহ কষ্ট আছে, সন্তানকে হারানোর কষ্টটি আছে। আমাদের তো প্রথম সন্তান মারা গেল 1980 সালে। ও দুর্দান্ত ছিল, সাংঘাতিক প্রতিভাবান ছিল এবং খুব অ্যালাইভ একটা বাচ্চা ছিল। ও মারা গেল, জেনেটিক্যাল একটা প্রবলেম ছিল বলে ডাক্তাররা বলেছিল। তারপরে আমাদের 3 বছর পর আমাদের এই আমানের জন্ম হলো। আমানের জন্মের পরে ছোটোকাল থেকে ওই যে প্র্যাম্বুলেটর আছে না, এই আয়া ওকে চালাতে গিয়ে যে দুটো ফোল্ডার হাতে ছিল, এসে হাতের দুটোর উপরে পড়েছে। সো হি হ্যাড ব্রোকেন হিজ 2 arms when he was বছরখানিক হতো বয়স হবে, তখন 12 কম। এবং হি ইজ ভেরি লাইভলি চাইল্ড, এবং আমি ওকে সব জায়গায় নিয়ে যেতাম। আমরা উই নেভার নেগলেক্টেড হিম, বরং আমাদের চেয়ে বেশি করে ওকে আদর যত্ন করতাম। 2015 সেপ্টেম্বর মাসে যখন
তখন ওই যে ও চলে যাবে, তারিখ ঠিক হয়ে গেছে, যাওয়ার 2-3 দিন আগে হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তো আমরা তো ভেবেছি ডেঙ্গু জ্বর তো যে কিউরেবল থিং, আজকাল তো ডেঙ্গু জ্বরে কেউ মারা যাওয়ার কথা না। ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওকে, এবং সেখানে একজন ডাক্তার ইনসিস্ট করলেন যে তাকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেবেন। আমরা কিন্তু খুব বলেছিলাম যে আমরা উই বেগড অফ হিম যে দেখেন আমাদের যারা সবার পরামর্শ দিচ্ছে, যাদের এসব ডেঙ্গু জ্বর হয়েছে, তারা কিন্তু এই ওকে দিলে ওর রিয়াকশন হতে পারে। কিন্তু আমরা তো নিরুপায়, ডাক্তার যখন বলছেন, আমরা যদি তখন না বলতাম, তারপরে যদি তার কিছু হতো, তাহলে বলতে দেখেন আমি ইঞ্জেকশন দিলে বাঁচতো আপনাদের জন্য। সেই জন্য পেরেন্টস বিকাম ডিপেন্ডেন্ট অন ডক্টরস। তো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা দিলে, দেওয়ার পরে তার মধ্যে ভীষণ প্রতিক্রিয়া হলো। তারপরে ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, তারপরে লাইফ সাপোর্ট দেওয়া হলো। যখনই লাইফ সাপোর্ট দিয়েছি তখন আমরা ভেবেছি যে দেয়ার সামথিং মাস্ট হ্যাভ গন রং। তো তখন আমরা ওকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যবস্থা করা হলো, খুব মানে ভেরি শর্ট টাইম। সেই দিন রাতেই আমরা তাকে ও তো অজ্ঞান, ও তো ইয়েতে ছিল না। আমরা প্লেনে উঠলাম, একটা নোংরা প্লেন, এবং তারা জানতো যে সিঙ্গাপুর এয়ারপোর্টে তখন কোনো প্লেনই নামতে পারতো না, সেই জন্য প্লেনটা আর ওখানে নামতে পারে না। জানার পরে তারা নিয়ে গেছে তারা 2-3 বার ঘুরে নামতে পারে নাই। মেয়েদের পাশের দূরে ছোট্ট একটা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। বাই দ্যাট টাইম তখন ওই যে একটা অনভিজ্ঞ একজন ডাক্তার ছিল ওদের সঙ্গে, ওই যে দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল, একজন ডাক্তার ছিল। সে ডাক্তার আমাদেরকে বলছে ওয়েন উই ওয়ার ইন দ্য এয়ার, বলে যে ওর ব্লাড প্রেশার ফল করে গেছে, কিন্তু আমাদের তো সেসব সুবিধা নাই এখানে। এয়ার অ্যাম্বুলেন্স মানে কি সব সুবিধাই থাকার কথা। সো ইট ওয়াজ জাস্ট আনফর্চুনেট। তো কল্পনাই করতে পারিনি। হি পাস করে। এবং যেখানে আমরা এয়ারপোর্টে নামলাম, কোনো অ্যাম্বুলেন্স ছিল না। নো অ্যাম্বুলেন্স ফর 4 আওয়ার্স, কোনো অ্যাম্বুলেন্স ছিল না। আমরা যে ওকে নিয়ে যাবো হাসপাতালে, তারও কোনো উপায় ছিল না। এবং যারা লোকাল এজেন্ট ছিল, তারা কেউ ওখানে ছিল না। সো ইট ওয়াজ এ টোটাল কেয়ারলেসনেস, অ্যান্ড হি ডাইড, হি জাস্ট পাসড অ্যাওয়ে। এটা তো আমরা ভাবতেও পারি না। এখনও মনে হয় সে জীবন, এখনও মনে হয় সে আমাদের আশেপাশেই আছে। এত লাইভলি একটা ছেলে ছিল। আমি খুবই দুঃখিত বলছেন অভিজ্ঞতা, এই শোকের আসলে কোনো সান্ত্বনা হয় না। এই কষ্ট, এই যে কষ্ট, এই যে দুঃখ তো শেয়ার করা যায় না, আনন্দ কিছুটা করা যায়। যার দুঃখ তার। মধু ভাই, আমি যদি একটু জানতে চাই, আপনার জীবনে ভয়াবহ একটা কষ্ট আছে এবং জীবনে কিছু প্রাপ্তি আছে, কিছু হতাশা আছে। আপনার রাজনৈতিক জীবন বিশাল বর্ণাঢ্যময়। জীবনের এই পর্যায়ে এসে আসলে হিসাব নিকাশ কি মিলেছে? দেখেন, আমি তো 1955 সালে ফার্স্ট ইয়ারে যখন পড়ি ঢাকা কলেজে, তখন আমি ভাষা আন্দোলনে কারাবরণ করি। তখন আমি কত বয়স, 16 বা 17 বছর বয়স। তারপরে আপনার কর্নেল নাসের যখন সুয়েজ ক্যানাল ন্যাশনালাইজ করে 56 সালে, তখন ব্রিটিশ এবং ফ্রান্স ইজিপ্টের উপরে বোমা মারা শুরু করল। আমরা আফ্রো এশিয়ান, ল্যাটিন আমেরিকান নির্যাতিত জনগণের পক্ষ থেকে তখন আমরা বিশাল একটা মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে বের করেছিলাম। সেই মিছিলে দেওয়াল টপকানোর সময় পুলিশ চার্জ করল। তো আমি আর ওদিকে যেতে পারি না, ওই পারে যেতে পারি না। আই ওয়াজ মার্সিলেসলি বিটেন। আমার পুরো ডান দিকের অংশ প্যারালাইজ হয়ে গেছিল। আমি হাসপাতাল 3 দিন আমি অজ্ঞান ছিলাম। তারপরে যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম শত শত ফুল। তখনকার সময় একটা আকর্ষণ ছিল, মানে একটা ছাত্র একটু হয়েছে, তখন আতাউর রহমান খান সাহেব, আবু হোসেন সরকার সাহেব এবং আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, এবং তারা আমাকে দেখতে গেছিলেন। কেন? যে একজন ছাত্র আহত হয়েছে এই জন্য। এখন তারপরে ধরেন আগরতলা ষড়যন্ত্র মামলা, তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে এত কিছু করলাম দেশের জন্য। অনেক ব্যর্থতা আছে, কিন্তু অনেক সফল, অনেক চেষ্টা করেছি, অনেক আমাদের গ্রামে যদি যান, দেশে যদি যান, অনেক যেসব জায়গায় কোনোদিন আগে বিদ্যুৎ যায় নাই, আমার এলাকায় সবচেয়ে আগে বিদ্যুৎ গেছে। যেসব জেলাতে গ্যাস যায় নাই, আমার উপজেলাতে তার আগে গ্যাস গেছে। নাম বলবো না, একজন বিচারক ওপেন কোর্টে জিজ্ঞেস করলেন আমাকে, মোদি সাহেব, আপনি কি এখন রিগ্রেট করেন যে আপনি ব্যারিস্টারি পাস করার পরে দেশে ফিরে এসেছেন? আমি এর প্রশ্ন উত্তর দিতে পারিনি। মনে মনে বলছিলাম,
ফিরে আসাটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এবং যা কিছু হোক দেশের মাটিতেই তো হচ্ছে, দেশের মাটিতেই তো করছি। যা কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা বা হতাশা বা ব্যর্থতা সবই তো দেশেই। আবার যা সফলতা, যা আনন্দ, যা তৃপ্তি, সেটা দেশকে নিয়ে। সুতরাং আমি মনে করি যে এটাই হয়তো আমাদের জীবনে হয়তো এটাই লেখা ছিল। কিন্তু তারপরে মনে করি যে আশা করি একদিন হয়তো দেশে একটি সুস্থ একটি রাজনীতি ফিরে আসবে, রাজনৈতিক চর্চা ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার মওদুদ আহমেদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মানুষটার জীবন অনেক বর্ণাঢ্যময়, কিছু সফলতা আছে অবশ্যই, তিনি কিছু ব্যর্থতাও আছে। তিনি মনে করেন যে সফলতা ব্যর্থতা যাই থাকুক না কেন তিনি দেশে আছেন, দেশের মানুষের কাছে আছেন। তার জীবনে যেমন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে যাওয়াটাও প্রাপ্তি ঘটেছিল, তেমনি সন্তান হারানোর মতো কষ্টটাও তার বুকে আছে। শুভ কামনা করছি, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি। যে যারা আবু বকর, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ।